গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের দূরে কোথাও পর্ব ৯। আগের মতোই অপরিচিত মানুষ আমাকে জিজ্ঞেস করল, আপনার নাম? যাইবেন কই? কোন গেরা? কার বাড়ি? এসব প্রশ্নের উত্তর তাদের জানার দরকার নেই, তবু এমনভাবে জিজ্ঞেস করছে যেন উত্তরগুলি জানা না থাকলে এদের খুব মুশকিল হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে এরা সবাই আগ্রহ করে বলল, আমাকে কিভাবে যেতে হবে? জুম্মা ঘরের ডান দিকের রাস্তা নিতে হবে, বাঁ দিকের রাস্তা নিতে হবে। যদিও তাদের কাছে আমি কিছুই জানতে চাইনি। আমি রানুত, নিশ্চয়ই তুমি অবাক হয়ে ভাবছ এইসব আমি লিখছি কেন। কারণ একটা আছে, আমি মূল কথা বলবার জন্য আবহ তৈরি করছি। ভূতের গল্প বলার আগে যেমন বাতি নিভিয়ে দেওয়া হয়, কথক গলার স্বর অনেকখানি নামিয়ে আনে, যাতে কাজ ছমছমানো একটা ভাব তৈরি হয়। এই রকম আর কি। এ পর্যন্ত লিখেই ওসমান সাহেব চেয়ার ছেড়ে উঠে পড়লেন। যা লিখতে যাচ্ছেন তা লিখতে পারছেন না। অবান্তর কথাবার্তা লেখা হচ্ছে, অবান্তর এবং অসত্যে। স্টেশন থেকে বাড়ি আসবার পথে কেউ তাকে কিছু জিজ্ঞেস করেনি। গ্রাম আগের মতো আছে বলে যা লিখেছেন তাও সত্যি নয়, অনেকখানি বদলেছে। ইলেকট্রিসিটি এসেছে, কিছু কিছু বাড়িতে লম্বা বাঁশের মাথায় টিভি অ্যান্টেনা। এই গ্রাম ভিন্ন ধরনের গ্রাম, আগের চেনা গ্রাম নয়। তিনি কি জেনে শুনে সমস্ত অস্বীকার করতে চাচ্ছেন, ভান করছেন সব আগের মতোই আছে? তাছাড়া মূল কথা বলার জন্য আবহ তৈরি করছি, এই কথার মানেই বা কি? তার কি মূল কথা সত্যি সত্যি কিছু আছে? ওসমান সাহেব বিরক্ত গলায় ডাকলেন, আইনুদ্দিন। আইনুদ্দিন প্রায় ছুটে এলো। কিছু কইছেন ভাইজান? কয়টা বাজে দেখ তো। আইনুদ্দিন বোকার মতো তাকিয়ে রইল। বাড়িতে নিশ্চয়ই কোনো ঘড়ি নেই, তিনি তার রিস্ট ওয়াচ ফেলে এসেছেন। লেখক সুলভ অন্যমনস্কতার কোনো ব্যাপার নয়, ঘড়ি রেখে এসেছেন ইচ্ছে করেই। রওনা হবার শেষ মুহূর্তে তার মনে হলো ঘড়ি, কলম, কাগজ এসব না নিয়ে গেলে কেমন হয়। একজন নাগরিক মানুষ পুরোপুরি মুক্তির জন্য এসব সরঞ্জাম না নিয়ে থাকা একটা পূর্বসত্তা। জন ম্যারন নামের এক আমেরিকান কবি বৎসরের একটি মাস নগর ছেড়ে অরণ্যে ঢুকে পড়তেন। কিছুই থাকত না তার সঙ্গে, কাপড় পর্যন্ত নয়। খাদ্য সংগ্রহ করতেন বন থেকে। তাতে অবশ্য সাহিত্যের তেমন কোনো লাভ হয়নি। জর্জ ম্যারন নিম্নমানের কবিতাই লিখেছে। বনবাসের ফল হিসেবে কোনো মুক্ত মানুষের কবিতা লেখা হয়। আইনুদ্দিন, যে ঠিক আছে, তুমি যাও। কয়টা বাজে? যাই নাই তাম? না, দরকার নেই কোনো, তুমি যাও। আইনুদ্দিন চিন্তিত মুখে বের হয়ে গেল। ওসমান সাহেব নিশ্চিত হলেন কিছুক্ষণের মধ্যেই একটা ঘড়ি জোগাড় করবে। এখানে পৌঁছানোর একদিন পরেই তিনি আইনুদ্দিনের কাছে কাগজ এবং কলম চেয়েছিলেন। আইনুদ্দিন বিব্রত ভঙ্গিতে বলেছিলেন, কাগজ কলম তো ভাইজান নাই, আইনা দিমু। থাক, দরকার নেই, স্টেশনের কাছে এক দোকানে পাউন যায়, লাগবে না। আইনুদ্দিন চলে গেল। সন্ধ্যাবেলা তিনি দেখলেন তার বিছানার পাশের টেবিলে কাগজ এবং দুটি বলপট, একটি লাল এবং একটি কালো। দুটি দুকালির কলম কেন কিনল সে? ওসমান এই বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ভাবলেন। মাঝে মাঝে তুচ্ছ জিনিস নিয়ে চিন্তা করতে তার ভালো লাগে। বিনা কারণে কেউ কিছু করেন। আইনুদ্দিনের দুটি কলম কেনার পিছনেও নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে,
যা শুধু আইনউদ্দিনই জানে। ওসমান সাহেব বারান্দায় চলে গেলে সূর্যের দিকে তাকিয়ে যদি সময় টের পাওয়া যায়, তার কাছে মনে হলো 11টার মতো বাজে। উঠোনময় ধান শুকোতে দেওয়া হচ্ছে। আইনউদ্দিনের মেয়ে কঞ্চি হাতে উঠোনে বসে আছে। মেয়েটির বয়স 6 বা 7। রোদের আছে তার ফর্সা গাল লাল হয়ে আছে। কাক এসে ধানে বসা মাত্রই সে তার কঞ্চি নাড়ছে এবং মুখে বলছে হুস। কাজটি সে করছে খুব আগ্রহ নিয়ে। ওসমান সাহেব অনেকক্ষণ দাঁড়িয়ে দৃশ্যটা দেখলেন। হঠাৎ তার মনে হলো, শুধু কাক কেন ধান খেতে আসে? অন্য পাখিরা কেন আসে না? উঠোনে ধান পড়ে থাকবে, রং বেরঙের পাখিরা আসবে ধান খাবার জন্য। দৃশ্যটি কল্পনা করতেই ভালো লাগে। এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটি গম্ভীর মুখে বলল, বাতাসি। তিনি হাসতে হাসতে বললেন, আচ্ছা বাতাসি, শুধু কাক ধান খেতে আসে, অন্য পাখিরা কেন আসে না? এর কারণ তুমি জানো? জানি। কেন আসে না? কাউয়া মাইনষের ডরায় না, পক্ষী ডরায়। চমৎকার জবাব। তার চেয়েও চমৎকার হচ্ছে মেয়েটির তৎক্ষণাৎ জবাব দেবার ভঙ্গি। মেয়েটি জবাব দেবার পরেও চিন্তিত মুখে তাকিয়ে আছে তার দিকে। ওসমান সাহেব বললেন, তুমি স্কুলে পড়ো? মেয়েটি সে প্রশ্নের জবাব না দিয়ে বলল, চড়ুই পাখি আয়, চড়ুই পাখি ধান খায়। তিনি সত্যি সত্যি বিস্মিত হলে। পাখি ধান খায় না কেন, এই প্রশ্ন বাতাসিকে বিচলিত করেছে। সে ভাবতে শুরু করেছে। তুমি স্কুলে পড়ো না বাতাসি? না। কেন, এই স্কুল নেই এইদিকে? আছে। পড়তে ইচ্ছে করে না? না। ধান পাহারা দিতে ভালো লাগে? মেয়েটি এই প্রশ্নের জবাব দিল না। ওসমান সাহেবের মনে হলো জবাব না দেবার কারণ হচ্ছে সে ভাবতে শুরু করেছে। চট করে কিছু বলবে না, ভেবে চিনতে বলবে। তিনি উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে করতে তার মনে হলো সম্পূর্ণ কর্মশূন্য তৃতীয় দিনটি তার শুরু হয়েছে। খুব একটা খারাপ তো লাগছে না। এই কদিন একবারও লেখালেখির কথা মনে হয়নি। কোনো গল্পের প্লট নিয়ে মাথা ঘামাননি। বেশিরভাগ সময়ই কাটিয়েছেন বারান্দায় বসে। আইনউদ্দিনের ঘর সংসার লক্ষ্য করেছেন বলাটা ঠিক নয়, তাকিয়ে তাকিয়ে দেখেছে আইনউদ্দিনের স্ত্রী ধান মেলে দিচ্ছে। ধান সিদ্ধ করবার জন্য আগুন জ্বালাচ্ছে। আইনউদ্দিন গরুর জন্য ভাতের ফ্যান নিয়ে যাচ্ছে। ঘটনাগুলি ঘটছে চোখের সামনে। এ পর্যন্ত একে লক্ষ্য করা বলা চলে না। এই পরিবারটির দিকে তাকিয়ে থাকতে ওসমান সাহেবের ভালো লাগছে। কর্মব্যস্ত মানুষকে মানুষ দেখতে ভালো লাগে। একবার তিনি কল্যাণপুরের দিকে গিয়েছিলেন। হঠাৎ চোখে পড়ল একটা গোটা পরিবার ইট ভাঙতে বসেছে। মা, বাবা, দুটি ছোট ছোট ছেলে, একজন অতি বৃদ্ধা মহিলা। সবাই ইট ভাঙছে মহা উৎসাহে। কঠিন পরিশ্রমের এই কাজে তারা উৎসবের ভাব নিয়ে এসেছে। বৃদ্ধ মহিলাটি মাঝে মাঝে কি যেন বলছে। গোটা পরিবার হেসে উঠছে। মুগ্ধ করে দেবার মতো একটা ছবি। ওসমান সাহেব আটকা পড়ে গেলেন। বেড়াচ্ছেন এরকম ভান করে এদের পাশ দিয়ে কয়েকবার হেঁটে গেলেন। বাসায় ফিরে রানুকে খুব উৎসাহ নিয়ে ঘটনাটা বলতেই রানু বলল, ইট ভাঙছিল। মেয়েটির বয়স কত? কেন? ওই বউটির বয়স নিশ্চয়ই কম, দেখতেও সেরূপসী। ইট ভাঙবার সময় তার কাপড় নিশ্চয় এলোমেলো হয়ে যাচ্ছিল, এই জন্যই দৃশ্যটি তোমার কাছে স্বর্গীয় মনে হচ্ছিল। ইট ভাঙা কোনো স্বর্গীয় ব্যাপার নয়।
কষ্টের ব্যাপার। ওসমান সাহেব থমকে গিয়েছিলেন, কারণ ওই বউটির সত্যি সত্যি মায়াকাড়া চেহারা ছিল। রানুর কথা উড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। আজ যে আইনুদ্দিনের ঘর সংসার তার ভালো লাগছে, এর পিছনেও কি ফ্রয়েডীয় কিছু কাজ করছে? সম্ভবত নয়। আইনুদ্দিনের স্ত্রীকে তিনি দেখেননি। সে যে কাজ করছে নতুন বইয়ের মতো, সে কাজ করছে নতুন বইয়ের মতো লম্বা একটা ঘোমটা টেনে। তবে অনুমান করা যাচ্ছে বউটি দেখতে ভালো, কারণ বাতাসি মেয়েটি সুন্দর দেখতে, মার মতো হয়েছে নিশ্চয়ই। তিনি সিগারেট ধরিয়ে বাতাসিকে লক্ষ্য করতে লাগলেন। মেয়েটি এখন নিজের মনে কথা বলছে, ছড়াটরা কিংবা গ্রাম্য কোনো বিয়ের গান, কারণ তার মাথা দুলছে। ছন্দের কোনো ব্যাপার ছাড়া মাথা দুলবে না। কাছে দাঁড়িয়ে শুনতে পারলে হতো, কিন্তু কাছে যাওয়া মাত্র এই মেয়ে চুপ করে যাবে। তাছাড়া মেয়েটির ব্যক্তিগত সংলাপে হঠাৎ উপস্থিত হওয়া কি ঠিক? ওসমান সাহেব অন্যমনস্ক ভঙ্গিতে এগিয়ে গেলে মেয়েটি মাথা দুলিয়ে দুলিয়ে গানের মতো গাইছে। ভাত খাইছে, ধান খাইছে, পলাই খাইছে কে? গানের পলিয়ে একটি, ঘুরে ফিরে তাই সে গাইছে। সুর সম্ভবত তার নিজের। ওসমান সাহেব এক ধরনের বিষণ্ণতা অনুভব করলেন। যে গান একা একা গাওয়া হয়, সেই গান নৈসর্গের গান। তার সুর নিঃসঙ্গতা এনে দেবেই। মেয়েটি তার দিকে তাকিয়ে হাসল, কিন্তু গান বন্ধ করল না। সম্ভবত সে বুঝতে পারছে শহর থেকে আসা এই মানুষটি তার গান পছন্দ করেছে। শিশুরা অনেক কিছু বুঝতে পারে। মিলে চিঠি এসেছে, দুটি চিঠি। দুটি চিঠিতে একই কথা লেখা, একই বক্তব্য, একটি শব্দও এদিক ওদিক নয়। দুটি চিঠি পাঠানোর কারণ ওসমান সাহেব ধরতে পারলেন। একটি হারিয়ে গেলেও অন্যটি যাতে পৌঁছে সেই ব্যবস্থা। অদ্ভুত সব চিন্তা মিলির মাথাতেই খেয়ে। চিঠির ভাষা গুরুগম্ভীর এবং আপনি আপনি করে লেখা, যেন পরীক্ষার খাতায় চিঠি লেখা হচ্ছে। একটু এদিক ওদিক হলে নম্বর কাটা যাবে। শ্রদ্ধেয় ভাইয়া, আমার সালাম জানবে। আপনি বিগত এক সপ্তাহ যাবৎ বাইরে আছেন। আমরা সবাই অত্যন্ত চিন্তাগ্রস্ত। এদিকে কয়েকদিন আগে আমি একটা পত্রিকায় পড়লাম, এই মাস বৃশ্চিক জাতির বৃশ্চিক রাশির জাতকের জন্য খুব খারাপ মাস। আমি পত্রিকার লেখাটি আপনার জন্য লিখে দিচ্ছি। বৃশ্চিক রাশির জাতকের উপর শনি এ মাসে পূর্ণ প্রভাব ফেলবে। দুর্ঘটনা, স্বাস্থ্যহানি, আত্মীয় বিয়োগ প্রভৃতি ঘটার সম্ভাবনা। নতুন বন্ধু তৈরিতে বিরত থাকুন। নিতান্ত প্রয়োজন না হলে ভ্রমণে না যাওয়াই ভালো। ভাইয়া, আপনি তো এসব বিশ্বাস করেন না, কিন্তু এগুলি সত্যি। প্রথম আমিও বিশ্বাস করতাম না। একদিন পত্রপত্রিকায় দেখলাম ধনুরাশির জন্য আজকে দিনটি অশুভ, দুর্ঘটনার যোগ আছে। তবু আমি গেলাম। পরে কি হলো তা আপনি জানেন। রিকশা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে 1 মাস হাসপাতালে। যাই হোক, চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসবেন। টগর আপনার জন্য খুব কান্নাকাটি করছে। সেদিন গিয়েছিলাম ভাবির কাছে নিউ পল্টন লাইনে। আপনার কথা উঠতেই টগর এমন কাঁদতে লাগলো যে আমি নিজেও কাঁদলাম। তাছাড়া টগরের শরীরও খারাপ। কয়েকদিন ধরে 103 জ্বর চলছে। ডাক্তাররা আশঙ্কা করছে হয়তো টাইফয়েড। উন্নষ্ট দিয়ে লেখা। ভাইয়া, ও আমাকে একটুও ঘর হতে বের হতে দেয় না। গেটের তালা বন্ধ করে রাখে। ও ভালো কথা, আমি ইন্ডিয়া যাচ্ছি চিকিৎসার জন্য। আপনার জন্য কিছু আনতে হলে জানাবেন।
ওসমান সাহেব চিঠি বেশ কয়েকবার পড়লেন। মিলি তার স্বভাব মতো মিথ্যায় চিঠি ভরিয়ে দিয়েছে। পা ভাঙ্গার মতো কোনো ব্যাপার তার জীবনে ঘটেনি। টগর তার জন্য কাঁদছিল, এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। টগরের মধ্যে এ জাতীয় আবেগ নেই, থাকলেও তা গোপনে। অন্য কেউ তার খোঁজ জানবে না। আর জ্বরের ব্যাপারটি তো শেষ মুহূর্তে বানানো হয়েছে। গুরুত্ব বাড়ানোর জন্য লেখা হয়েছে, ডাক্তাররা আশঙ্কা করছে হয়তোবা টাইফয়েড। ডাক্তাররা হঠাৎ এমন একজন ডাক্তার নয়, ডাক্তাররা অর্থাৎ একজন ডাক্তার নয়, কয়েকজন ডাক্তার। খবরগুলি যে মিথ্যা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রানুরা এখন নিউপল্টন থাকে না। তিনি নিজের মনেই খুব হাসলেন। মন ভালো করে দেবার মতো চমৎকার একটা চিঠি। একজন কেউ বলছে ফিরে এসো। সেই বলার আন্তরিকতা ফুটে উঠেছে প্রতিটি অক্ষরে। মানুষ বাধা পড়বার জীব নয়, কিন্তু তাকে বাঁধবার আয়োজনই বোধহয় সবচেয়ে প্রবল। তিনি গভীর রাত পর্যন্ত জেগে রইলেন। চমৎকার একটা চিঠি লিখলেন মিলিকে। সেখানে কিংকংয়ের কথা লেখা হলো। ওসমান সাহেব লিখলেন, আমার কেন জানি মনে হয় আমি সারা জীবন একেই খুঁজে বেড়াচ্ছি। তার ছায়া দেখতে চেয়েছি প্রিয়জনদের মধ্যে। একটা অলৌকিক বিশ্বাস লালন করেছি নিজের মধ্যে, একদিন না একদিন কিংকংকে ফিরে আসবে। কিন্তু হারিয়ে যাওয়া কেউ বোধহয় কখনো ফেরে না। চিঠি পাঠানো হলো না। তার মনে হলো মিলি এই চিঠির অর্থ বুঝতে পারবে না। মন গড়া মানে দাঁড় করিয়ে নিজের মনে কাঁদবে। মিলি বড় ভালো মেয়ে, তাকে কাঁদাতে ইচ্ছে করে না। দোতলার ঘর, বারান্দা, বাড়ির পেছনের পুকুরঘাট, এর মধ্যে ওসমান সাহেবের জীবনযাত্রা চলতে লাগল। খারাপ লাগলো না মোটেই, বরং ভালোই লাগতে লাগলো। কাক তাড়ানোর ব্যাপারে বাতাসিকে সাহায্য করবার জন্যও তিনি বসতে শুরু করলেন। আইনউদ্দিন এবং তার স্ত্রী কিছুটা অস্বস্তি বোধ করতে লাগল। এই মানুষটিকে তারা ঠিক বুঝতে পারছে না। গ্রামের মানুষেরা রহস্যময়তা পছন্দ করে না। আইনউদ্দিনের ধারণা ছোট সাহেবের মাথায় ফিট আছে। তার স্ত্রী তাকে ঠিক সমর্থন করেনি, কিন্তু গত রাতে তার মনেও সন্দেহ দেখা দিয়েছে। কারণ আইনউদ্দিনকে ডেকে ওসমান সাহেব বলেছেন, একটা কালো রঙের কুকুরের বাচ্চা জোগাড় করে দিতে পারো? আইনউদ্দিন অবাক হয়ে তাকিয়েছি। তিনি বলেছেন, আমি একটা কুকুর পুষতে চাই, তবে কালো রং হতে হবে। কেন? কিংকংয়ের রং ছিল কালো। আইনউদ্দিন এবার বলতে চাইল, কিংকং কে? সে বলল না। কুকুরছানা খুঁজে আনল একটি। তাকে দেখা মাত্র ওসমান সাহেব রেগে গেলেন। এক্ষুনি একে ফেলে দিয়ে এসো। আইনউদ্দিন ফেলে দিয়ে এলো। সে রাতে ওসমান সাহেব কিছু খেলেন না, অনবরত বারান্দায় পায়চারি করলেন। আইনউদ্দিন ও তার স্ত্রী দূর থেকে অবাক হয়ে তাকিয়ে রইল। তিনি অবেলায় ঘুমিয়ে পড়েছিল। খিলখিল হাসির শব্দে ঘুম ভাঙল। বাতাসি হাসছে, তার মানে রাত হয়। রাত বেশি হলে বাতাসি জেগে থাকত না, কিন্তু তার কাছে মনে হচ্ছে অনেক রাত। আইনউদ্দিন ঘরে কোনো আলো দিয়ে যায়নি। অবশ্যই তার দরকারও নেই, ঘরে প্রচুর আলো। আকাশ ভেঙে জ্যোৎস্না নেমেছে, কিংবা কে জানে আজ হয়তো হঠাৎ কোনো কারণে দুটি চাঁদ উঠেছে। ওসমান সাহেব উঠে বসলেন। বিছানার এক অংশ পড়ার টেবিল এবং আলনায় চাঁদের আলো এসে পড়েছে। সে আলো নদীর জলের মতো কাঁপছে। এরকম মনে হচ্ছে কেন? চোখের ভুল নাকি? তিনি বারান্দায় এসে দাঁড়ান। বিস্তীর্ণ মাঠে সত্যি সত্যি জ্যোৎস্নার ঢেউ। মাঝে মাঝেই ফুলে খেপে উঠছে। তার কেমন যেন ভয় করতে লাগল। তিনি কাপা গলায় ডাকলেন, আইনউদ্দিন, আইনউদ্দিন। আইনউদ্দিন তার ডাক শুনতে পেল না।
সে উঠোনে বসে চাঁদের আলোয় দড়ি পাকাচ্ছে। লম্বা ঘোমটা দিয়ে তার বউ বসে আছে পাশে। বাতাসে একটা কঞ্চি হাতে নিয়ে উঠোনের এক মাথা থেকে অন্য মাথায় ছুটে ছুটে যাচ্ছে এবং অনবরত হাসছে। চমৎকার একটা ছবি। এত চমৎকার যে মনে হয় এরকম কিছু সত্যি সত্যি ঘটছে না। এ ছবিটি বিশুদ্ধ কল্পনা। ওসমান সাহেব দৃষ্টি ফিরিয়ে নিলেন মাঠে। আবার তার ভয় ভয় করতে লাগল। তিনি ডাকলেন, আইনউদ্দিন, আইনউদ্দিন। আইনউদ্দিন দড়ি ফেলে উঠে এলো। তার বউ মাথার ঘোমটা অনেকখানি টেনে দিল। বাতাসে হাতের কঞ্চি ফেলে তার দিকে হাত নাড়তে নাড়তে বিড়বিড় করে কি সব বলতে লাগল। কোনো গ্রাম্য ছড়া বোধ হয়। এই মেয়েটি প্রচুর ছড়া জানে। এক মুহূর্তের জন্যেও না থেমেও সে অনবরত নতুন ছড়া বলতে পারে। তার মার কাছে থেকে শিখেছে নিশ্চয়, কারণ বাতাসিকে তিনি কখনো বাড়ির বাইরে যেতে দেখেনি। আইনউদ্দিন হাতে একটা হারিকেন নিয়ে বারান্দায় উঁকি দিল। নিচু গলায় বলল, ভাই জানে শরীরটা কেমন? শরীর ভালোই। কটা বাজে আইনউদ্দিন? আইনউদ্দিন বিব্রত মুখে তাকিয়ে রইল। এ বাড়িতে কোনো ঘড়ি নেই। আইনউদ্দিন কার কাছে থেকে একটা ঘড়ি নিয়ে এসেছিল। তিনি ফেরত পাঠিয়েছিলেন। তার মনে হয়েছিল বন্ধনহীন অবস্থায় সময়কে দেখতে ভালোই লাগত। গভীর রাতে ঘুম ভাঙলে জানা যাবে না কটা বাজে, রাত কাটতে কতদিন। সময়ের কাছে নিজেকে সমর্পণ। কিন্তু আজ হঠাৎ করেই সময় জানতে ইচ্ছে করছে। আইনউদ্দিন, যে কটা বাজে জেনে আসতে পারবে? পারমু। যাও, জেনে আসো। চা খাইবেন ভাইজান? না, চাটা কিছু খাবো না। আইনউদ্দিন, আজ কি পূর্ণিমা? যে না, কাইল লক্ষ্মী পূজা। ওসমান সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, মাঠের ওপর চাঁদের আলো এমন ওঠানামা করছে কেন? দেখতে পাচ্ছ আইনউদ্দিন? আইনউদ্দিন অবাক হয়ে তাকালো মাঠের দিকে। সে তেমন কিছু দেখতে পেল না। দেখতে পাচ্ছ না? বাতাসে ঘর কাঁপতাছে, এই জন্য এমন হয়। ভাইজান, আপনি ভিতরে গিয়ে বসে। কেন? কেন? আপনার শরীরটা ভালো না। আজ কি বার? বুধবার। তিনি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। বুধবার টগরকে দেখতে যাওয়াকে। অনেকদিন তাকে দেখতে যাওয়া হয় না। টগর প্রতি বুধবারে তার জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ করবে, কিছুদিন করবে, তারপর আর করবে না। কোন একটা বিশেষ কিছুর জন্য মানুষ দীর্ঘদিন অপেক্ষা করতে পারে না। মানুষ প্রতিবারই নতুন কিছুর জন্য প্রতীক্ষা করতে ভালোবাসে। ভাইজান, বলো। ডাক্তার সাহেবেরে খবর দেই। কেন? আপনার শরীরটা ভালো না। আমার শরীর ভালোই আছে। আর শোনো, ঘড়ি আনার দরকার নেই। রাইতে কি খাইবেন? কিছুই খাবো না। হারিকেন রেখে তুমি নিচে চলে যাও। আইনউদ্দিন চিন্তিত মুখে নেমে গেল। ওসমান সাহেব নিশ্চিত সে উঠোনে বসা তার স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ বুজবুজ করে কথা বলবে, তারপর রওনা হয়ে যাবে ডাক্তারের কাছে। সময় জেনে আসবে এবং খুব সম্ভবত ডাক্তারকেও সঙ্গে নিয়ে আসবে। ডাক্তার ভদ্রলোক এসে আর উঠতে চাইবেন না, অনবরত কথা বলবে। এখানে তার কথা বলার মতো লোক নেই হয়তো। গতকাল ভদ্রলোক প্রথম এসেছিলেন। বুড়ো ধরনের একজন মানুষ। এই গরমেও স্যুট পরা। স্যুটটি পুরনো এবং ময়লা, কিন্তু গলার টাইটি ঝকঝক করছে। সম্ভবত আজই ট্রাঙ্ক খুলে বের করা হয়েছে। আপনি যে এখানে আছেন জানতামই না। আইনউদ্দিনের কাছে শুনে অবাকই হলাম। আমার স্ত্রীকে বললাম।
সেও আসতে যাচ্ছিল। আমার ছেলেমেয়েরা থাকলে সঙ্গে সঙ্গে চলে আসতো। ওর আবার খুব সাহিত্য পাগল। একজন কবিতা লিখে ছদ্মনামে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা বের হয়। আপনার চোখে পড়েছে বোধ হয়, সানজিয়া করি। একটা কবিতার বই বের না হলে কবি বলে কেউ স্বীকার করতে চায় না। ভালো লিখছে না খারাপ লিখছে এটা কেউ দেখতে চায় না। দেখতে চায় বই কটা আছে। কোয়ালিটি নিয়ে কাব্যের মাথা ব্যথা নেই। সবাই চায় কোয়ান্টিটি। ঠিক বলেছে কিনা বলেন? ভদ্রলোক অনবরত কথা বলতে লাগলেন। নিজেই প্রশ্ন করছেন, নিজেই জবাব দিচ্ছেন। আবার প্রশ্ন করছেন, আবার জবাব দিচ্ছেন। অত্যন্ত বিরক্তিকর অবস্থা। আইনউদ্দিন কি মনে করে তাকে নিয়ে এসেছে কে জানে। ভদ্রলোকের সঙ্গে ডাক্তারি ব্যাগ, প্রেসার মাপার যন্ত্র, কাজেই দেখা সাক্ষাতের জন্য আসেননি, চিকিৎসার জন্য এসেছেন। ভাই, এখন বলেন আপনার কি সমস্যা? আমার কোনো অসুবিধা নেই। সে কি আইনউদ্দিন যে বলল? ও ঠিক বলেনি। ঘুম হচ্ছে না নাকি? সারা রাত বারান্দায় হাঁটাহাঁটি করেন? আমি এমনিতেই রাত যাই। কারণ জাগতে হয়। লেখক মানুষ, আপনারা নাক ডাকে ঘুমালে চলে নাকি? ওসমান সাহেব ঠান্ডা গলায় বললেন, আপনি অন্য একদিন আসো, আজ আমি একটু ব্যস্ত। ডাক্তার অবাক হয়ে বললেন, প্রেশার মাপবেন না? জি না। টেবিলের পর হারিকেন জ্বলছে, সুন্দর করে সাজানো টেবিল, কাগজ কলম পিরিচে ঢাকা, পানির গ্লাস। ওসমান সাহেব লক্ষ্য করলেন দুটি পেন্সিল লো রাখা আছে। পেন্সিল দুটি কাল ছিল না, আজই আনা হয়েছে এবং আইনউদ্দিনের স্ত্রী এক ফাঁকে রেখে গেছে। তার মনে হলো এই টেবিলে কোথায় যেন মিলির ছোঁয়া আছে। ওসমান সাহেব বুঝতে পারলেন না হঠাৎ মিলির কথা কেন মনে হল। এরকম মনে হবার কারণ কি? পেন্সিল তিনি ব্যবহার করেন না, মিলিকে বলেছেন অনেকবার। লিখতে বসে প্রতিবারই তিনি পেন্সিল দুটি ড্রয়ারে রাখতেন এবং প্রতিবারই মিলিটা বের করে তার টেবিলে সাজিয়ে রাখত। মজার ব্যাপার হচ্ছে মিলির আগ্রহ এই টেবিলেই সীমাবদ্ধ ছিল। কি লেখা হলো না লেখা হলো তা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। বের পরও রোজ রানুকে টেলিফোন, হ্যালো ভাবি, ভাই টেবিল গোছানো হয়েছে? হুম, হয়েছে। টেবিল ক্লথ বদলে দিয়েছ তো? রোজ নতুন টেবিল ক্লথ না দিলে সে লিখতে পারে না। 7টা টেবিল ক্লথ তার জন্য। কোনায় শনি রবি লিখে দিয়েছি। আমি জানি, তুমি আমাকে বলেছ অনেকবার। ভাবি, দেখো তো আজকে সোমবার লেখা টেবিল ক্লথ আছে কিনা। না থাকলে ভাইয়া কিন্তু লিখতে পারবে না। কোনো মিলি লেখাটা তৈরি হয় মাথা, টেবিল ক্লথের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তুমি কাইন্ডলি একটু দেখে আসো না ভাবি। 1 মিনিটের ব্যাপার। ঠিক আছে, যাচ্ছি। আরেকটা কথা ভাবি, যে উপন্যাসটা শুরু করেছিল সেটা ক পৃষ্ঠা লিখেছে সেটাও আমাকে বলবে। ঠিক আছে, বল। এখন টেলিফোন নামিয়ে রাখি। না ভাবি, এখনই রাখবে না, আরেকটু কথা আছে। ওসমান সাহেব টেবিলের সামনে বসলেন, হারিকেনের আলো কমিয়ে দিলেন, এক চুমুক পানীয় খেলেন। গ্লাসের নিচে রাখা রানুর চিঠিটা আবার পড়লেন। 5-6 লাইন লিখেছে, মিলিকে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে। কাজটা ভালো হয়নি। সম্ভব হলে তুমি ওকে দেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো। কি চেষ্টা তিনি করবেন? তার কাছে যাবেন এবং ওরাই বা তার কথা কেন শুনবে? বাতাসে এসে দাঁড়িয়েছে পর্দা ধরে। সে ভেতরে ঢোকে না। এই ঘরে ঢোকা বোধহয় নিষেধ আছে। ওসমান সাহেব বললেন, কি খবর বাতাসি? বাতাসে হাসি মুখে বলল, ইরোল বিরল চিরল পাতা, হাত্তির মাথা কলা পাতা। বলেই সে ছুটে নেমে গেল নিচে। মেয়েটির কথা বলার
ছুটে পালাবার ভঙ্গির মাঝে কি মিলির কোনো ছাপ আছে? সে কি ছেলেবেলায় এভাবে ছড়া বলতো? কিছুই মনে করছে না। কোনো প্রিয়জন হঠাৎ করে অনেক দূরে চলে গেলে তার কথা বারবার মনে পড়ে। পুরনো সব স্মৃতি ভেসে ওঠে। কথাটা কি ঠিক? বোধ হয় না। অনেক চেষ্টা করেও তিনি মিলির প্রসঙ্গে পুরনো কিছু মনে পড়তে পারলেন না। ওসমান সাহেব কাগজের উপর ঝুঁকে পড়লেন এবং অত্যন্ত দ্রুত লিখতে শুরু করলেন। কল্যাণীয়া, মিলি, আজ আমাদের গ্রামের বাড়িতে অদ্ভুত একটা কাণ্ড হয়েছে। প্রচণ্ড জ্যোৎস্না হয়েছে। অবেলায় ঘুমিয়ে পড়েছি। হঠাৎ জেগে দেখি ঘরে আলোর বন্যা। বন্যার জলের মতোই থই থই করছে জ্যোৎস্না। একবার ভাবলাম দুটো চাঁদ উঠল নাকি আকাশে। বারান্দায় গিয়ে দেখি আইনউদ্দিন তার স্ত্রীকে নিয়ে দড়ি পাকাচ্ছে। তাদের ছোট্ট মেয়েটি কঞ্চি হাতে ছোটাছুটি করছে। কি অপূর্ব একটা ছবি! এ ছবি এ ভুবনের নয়, অন্য কোনো ভুবন। আনন্দে আমার চোখ ভিজে উঠল। মিলি, সমগ্র জীবনে আমি এমন একজন মানুষ হতে চেয়েছিলাম যার ভেতর কোনো রকম ক্ষুদ্রতা থাকবে না। সে পৃথিবীর সুন্দর যা কিছু আছে তাকে স্পর্শ কর। বাতাসে আবার এসে দাঁড়িয়েছে। আবার কি একটা বলল। ওসমান সাহেব তার দিকে তাকিয়ে হাসলেন। আবার লিখতে শুরু করলেন। বাতাসি তাকিয়ে আছে। সে ভিতরে এসে ঢুকল। এই অদ্ভুত মানুষটিকে তার বড় ভালো লাগে। আজ কেন জানি অন্য দিনের চেয়েও বেশি ভালো লাগছে। ইদানিং রানুর ইনসমনিয়ার মতো হচ্ছে। গত রাত্রে ৩টা পর্যন্ত জেগেছিল। আজও ঘুম আসছে না। মাথার দুপাশে দপদপ করছে। একটু আগেই ১ গ্লাস পানি খেয়েছে, কিন্তু এখন আবার তৃষ্ণা হচ্ছে। রানু মশারির ভিতর থেকে বেরিয়ে এলো। অপলা পড়ছে। এত পড়ার কোনো মানে হয়? তার পড়ার ধরনও অদ্ভুত। কোলের কাছে বই নিয়ে হেঁটে হেঁটে পড়া। এরকম না করলে তার নাকি কিছু মনে থাকে না। রানু বারান্দায় যাবার জন্য দরজা খুলতেই অপলা চেঁচিয়ে উঠল, কে কে? রানু জবাব দিল না। বারান্দায় গিয়ে দাঁড়ালো। চারদিকে অন্ধকার। কোনো সারা শব্দ নেই। যাদের ঘুমিয়ে পড়ার কথা, যাদের ঘুমিয়ে পড়ার তারা ঘুমিয়ে পড়েছে। রানু আপা? হুম। আজ ঘুম আসছে না? না। ঠান্ডা পানিতে মাথা ধুয়ে ১ গ্লাস গরম দুধ খেয়ে শুয়ে থাকো। চিত হয়ে শোবে এবং বড় বড় নিঃশ্বাস নেবে, যাতে রক্তে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে। রানু জবাব দিল না। অপলা কি আজকাল বেশি কথা বলছে? বোধহয় বলছে। এত কথা আগে বলতো না। আপা? বল। আনবো গরম দুধ করে? তুমি খেলে আমিও খাব। আমারও ঘুমের মধ্যে ট্রাবল হচ্ছে। অবশ্য আমার ঘুম হচ্ছে না, পরীক্ষার টেনশন। অপলা বারান্দায় চলে এলো। তার হাতে ডিকশনারি সাইজের একটা বই। অপলা হাসতে হাসতে বলল, আজকাল যেসব স্বপ্ন দেখছি সেগুলিও পরীক্ষা সংক্রান্ত। সবাই সে কোশ্চেন পেয়েছে। বহু ছোটাছুটি করে আমিও কোশ্চেন জোগাড় করলাম। পরীক্ষা দিতে গিয়ে দেখি অ্যানাটমির বদলে সেদিন হচ্ছে বাংলা পরীক্ষা। কঠিন সব ব্যাকরণের প্রশ্ন হলো, উৎপদ তৎপুরুষ সমাস কাহাকে বলে। বলতে বলতে অপলা হাসতে শুরু করল। রানু লক্ষ্য করল হাসির দমকে ডিকশনারির মতো মোটা বইটি মেঝেতে ছিটকে পড়েছে। অপলা সেদিকে লক্ষ্য নেই। অপলা, বলো, রাত দুপুরে এরকম চেঁচিয়ে হাসা ঠিক না। সরি আপা, দুধ আনবো তোমার জন্যে? তুই বস, তোর সঙ্গে কথা আছে। অপলা বারান্দার মেঝেতে শিশুদের মতো পা ছড়িয়ে বসল।
অথচ রানুর পাশেই একটা খালি চেয়ার আছে। রানু দেখল অপলা শাড়ির আঁচল মুখে গুজে হাসির বেগ সামলাবার চেষ্টা করছে। অপলা, গত কয়েকদিন ধরে একটা মজার জিনিস লক্ষ্য করছি। অকারণে তুই খুব হাসছিস, বেশি কথা বলছিস। পরীক্ষার টেনশনে এরকম হচ্ছে আপা। মেডিকেল টার্মে একে বলে। মেডিকেল টার্মে যাই বলুক, আমার মনে হয় আমি কারণটা জানি, ভালোই জানি। জানলে বলো, অবশ্য যদি বলতে চাও। তোর মতো বয়সী মেয়েরা যখন নিষিদ্ধ কিছু করে তখন এরকম আচরণ করে, হঠাৎ খুব প্রগলভ হয়ে যায়, নিজেকে আড়াল করে রাখবার জন্য কৃত্রিম কিছু আচরণ করে, যেমন তুই করছিস। অপলা গম্ভীর হয়ে বলল, নিষিদ্ধ কাজটা কি করলাম সেটাও বলো শুনি। পরীক্ষা হয়ে যাক, তুমি কত বড় ডিটেকটিভ সেটা আমি জানি না, তবে অনুমান করতে পারি। আমার ধারণা তুই তোর দুলাভাইকে খুব একটা আবেগের চিঠি লিখেছিস। চিঠিটা পোস্ট করবার পর তোর মনে হয়েছে কাজটা ঠিক হয়নি, খুব অন্যায় হয়েছে। অপলা তীক্ষ্ণ গলায় বলল, তুমি কি আমার চিঠি পড়েছ? না, পড়িনি। লুকিয়ে অন্যের চিঠি পড়বার অভ্যেস আমার নেই। না পড়লে চিঠির কথা তুমি জানতে পারতে। এত বড় ডিটেকটিভ তুমি এখনো হওনি। অনুমান করে বলেছি, অনুমানটা ঠিক হয়েছে। সব অনুমান তো সবসময় ঠিক হয় না, অনেকবার ভুলও করেছি। সারা জীবন তুমি ভুলই করেছ, কেউ কেউ ভুল শোধরাবার জন্য, ভুল করবার জন্যই জন্মায়। অপলা হঠাৎ উঠে দাঁড়ালো। রানু কিছু বলার আগেই ছুটে গেল ভেতরে। রানু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভাবল, কি লেখা ছিল সেই চিঠিতে? প্রেমের চিঠি না তো? অনেক দূরে কোথাও বোধহয় বিদ্যুৎ চমকাচ্ছে। বর্ষায় এসে গেল বোধহয়। রানু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। শীত শীত করছে, বেশ বাতাস বাড়াবো। ভেতর থেকে একটা চাদর নিয়ে আসবে নাকি? আলসি লাগছে। একবার ভেতরে গেলে আর বারান্দায় আসা হবে না। অপলা আবার বারান্দায় এসে দাঁড়ালো। কেড়ে তেড়ে এসেছে বোধহয়, কিংবা এক্ষুনি বোধহয় কাঁদবে। রানু তাকিয়ে রইল তীক্ষ্ণ দৃষ্টিতে। কত রাত হয়েছে কে জানে, নিশ্চয়ই অনেক রাত। রানু আপা, বল। অপলা থেমে থেমে বলল, আমি তাকে আবেগের চিঠি লিখলেও তো তোমার কিছুই যায় আসে না। তা ঠিক, কিছুই যায় আসে না। কোনো মেয়ে তাকে কি লিখছে না লিখছে তাতে তোমার কি? বললাম তো একবার, আমার কিছুই না। এটা তুমি মুখে বলছো, কিন্তু মনে তো স্বীকার করো না। যদি স্বীকার করতে তাহলে আমার সামান্য চিঠি লেখায় এতগুলা কথা বলতে না। রানু হেসে ফেলল। কেমন পাগলের মতো কথা বলছে অপলা, হাত নেড়ে নেড়ে কথা বলা, যেন ক্লাসে বক্তৃতা দিচ্ছে। রানু শান্ত স্বরে বলল, আমি তোকে তেমন কিছু বলিনি। তোর যদি ইচ্ছা হয় রোজ তাকে দুটো করে চিঠি লিখিস। হ্যাঁ, আমি লিখব। বেশ, তা লিখবি। ঢাকায় এলে হাত ধরাধরি করে বলধা গার্ডেনে যাবি, আমি কিছুই বলবো না। অপলা কাঁদতে শুরু করল। ব্যাপারটা ঘটল হঠাৎ। অপলা যে কেঁদে ফেলতে পারে এটা সে ভাবেনি। রানু এগিয়ে এসে তার হাত রাখল অপলার পিঠে। শান্ত গলায় বলল, আবেগ খুব মূল্যবান জিনিস, এই কথাটা খেয়াল রাখবি। তোর দুলাভাইয়ের মধ্যে অন্য কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু আবেগ যে নেই এটা আমি বলতে পারি। দীর্ঘদিন তার পাশে থেকে আমাকে শিখতে হয়েছে। চল, ভেতরে চল, ঠান্ডা লাগবে। তুমি যাও, দরজা দিয়ে শুয়ে পড়ব। আয়। আর শোন, কাঁদছিস কেন? আমি কাঁদলে তোমার কি অসুবিধা? আমার কোনো অসুবিধা নেই, যত ইচ্ছে কাঁদ। তবে কথায় কথায় কান্না একমাত্র শরৎচন্দ্রের নায়িকাদের মানায়, তোকে মানায় না। তারা ঘুমোতে গেল রাত 2টোর দিকে। রানু দেখল টগর তার খাটে নেই। এক ফাঁকে উঠে
চলে গেছে অপলার ঘরে। টগর কি তাকে পছন্দ করে না? কেন করে না? টগরের পরিস্থিতি অন্য কোনো ছেলের হলে সে তার মাকে আঁকড়ে ধরত। সেটাই স্বাভাবিক। রানু অপলার ঘরে উকি দিল। টগর অপলার গলা দুহাতে জড়িয়ে ধরে আছে। দৃশ্যটা সুন্দর, কিন্তু মন খারাপ করে দেবার মতো। অপলা, টগর কি জেগে আছে? হুম, আছে। টগর, টগর, কি আমার সঙ্গে ঘুমাবে না? ঘুমাবো। তাহলে এসো। আসছি। কিন্তু টগর উঠে এল না। যেন মাকে সান্ত্বনা দেবার জন্যই বলা। রানু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে বলল, অপলা, তুই চিঠিতে কি লিখেছিস? তেমন কিছু না আপা, আসতে লিখেছি, এর বেশি কিছু না। খুব ইনিয়ে বিনিয়ে লেখা, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঘুমো। টগরকে নেবে না? না, ও তোর সঙ্গেই থাক। রানুর এক ফোঁটাও ঘুম এলো না। হাতের কাছে টগর নেই। বিছানাটা সেই কারণেই কি বিশাল লাগছে? এক সময় তার মনে হলো একটা বিশাল মাঠের মাঝখানে সে শুয়ে আছে। তার ভয় ভয় করতে লাগল। ওসমান সবসময় বলতো, জীবজগতের মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে একা একা আসতে পারে, অন্য কোনো প্রাণী পারে না। তাদের সঙ্গী বা সঙ্গিনীর প্রয়োজন। তবে মানুষ অসাধারণ কল্পনা শক্তির অধিকারী বলেই সে নিঃসঙ্গ সময়টার সঙ্গী কল্পনা করে নেয় এবং এ সময় একা থাকাটা তার অভ্যাস হয়ে যায়। টগরের বাবার নিশ্চয় একা থাকাটা এতদিনের অভ্যেস হয়ে গেছে। রানু এপাশ ওপাশ করতে লাগল। পাশের ঘরে বাতি জ্বলছে। অপলা বাথরুম করাচ্ছে বাবুকে। খুব সহজ ও হয়তো শোনা যাবে, কিন্তু কান পাততে ইচ্ছে করছে না। টগর হাসছে। তার সঙ্গে গলা মিলিয়ে হাসছে অপলা। ওদের দুজনের একটা গোপন জগৎ আছে। রানুর সে জগতে প্রবেশের অধিকার নেই। জোর করে সে অধিকার আদায় করা সম্ভব? রানু কি এখন ডাকতে পারবে টগরকে? শীতল গলায় বলতে পারে, তোরা কি নিয়ে হাসছিস টগর? আমাকেও দলে নিয়ে নে। আমারও হাসতে ইচ্ছে করছে। আমিও হাসব। কিন্তু কেউ তাকে দলে নিবে না। আমি সারা জীবন ছিলাম দলছুট। ক্লাস 9-এ প্র্যাকটিক্যাল ক্লাসে 4 জন করে গ্রুপিং হবে। 41 জন ছাত্রী ক্লাসে, 10টি গ্রুপ। সে বাদ পড়ল। তাকে নিয়ে ছাত্রীরা কেউ গ্রুপ করেনি। বদিউজ্জামান স্যার বিরক্ত হয়ে বললেন, কোন এক গ্রুপের সঙ্গে ঢুকে যা। হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? কিন্তু ঢুকবে কার সঙ্গে? যাদের কাছেই গেছে তারাই বলেছে, তুমি ভাই অন্য গ্রুপে যাও। সে সময় তার বয়স কম ছিল, আবেগ ছিল প্রচুর। সেও শরৎচন্দ্রের নায়িকাদের মতোই কাঁদতে শুরু করল। চোখ মুছতে মুছতে বদিউজ্জামান স্যারকে বলল, স্যার, আমি সায়েন্স পড়ব না। স্যার অবাক হয়ে বললে, কেউ তোকে গ্রুপে নিচ্ছে না দেখে তুই সায়েন্স পড়া বাদ দিবি? রানু খোবাতে খোবাতে বলল, সেই জন্য না স্যার, সায়েন্স পড়তে আমার ভালো লাগে না। সায়েন্সের কি পড়েছিস যে বুঝে ফেললি সায়েন্স পড়তে ভালো লাগে না? আর ফিচফিচ করে কাঁদছিস কেন? মাথা ব্যথা করছে স্যার, এজন্য কাঁদছি। আবার মিথ্যে কথা? মাথা মুড়িয়ে দিব, বুঝলি? বদিউজ্জামান স্যার কথায় কথায় বলতেন মাথা মুড়িয়ে দিব। কেউ অঙ্ক পারল না, স্যার হুঙ্কার দিয়ে বলল, কাল একটা খুর দিয়ে আস, তোর মাথা মুড়িয়ে দি। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের দূরে কোথাও, পর্ব 9।